চলুন আর কথা না বাড়িয়ে সোজা আজকের এই বিশ্লেষণে ঢোকা যাক। সোশ্যাল মিডিয়া এখন একটাই চর্চা, পশ্চিমবঙ্গে যুবশক্তি প্রকল্প নিয়ে বিস্তর জল্পনা আর প্রতিশ্রুতি। কিন্তু এই ভাইরাল খবরগুলোর পেছনে আসল সত্যিটা কি? চারদিকে প্রচুর লিঙ্ক, ভিডিও, নানা রকমের দাবি। তাই আজ আমরা একেবারে সরকারি আর ভরসাযোগ্য তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টার একটা রিয়ালিটি চেক করব। সবার আগে সবচেয়ে জ্বলন্ত যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা নিয়ে কথা বলা যাক। এই বহু প্রতীক্ষিত ৩,০০০ টাকার মাসিক আর্থিক সহায়তা কি সত্যি এখন চালু আছে? মানে এখনই কি ফর্ম পূরণ করা যাচ্ছে? চলুন এই ধোঁয়াশাটা একদম গোড়া থেকে পরিষ্কার করা যাক। আজকের এই রোডম্যাপে আমরা যা যা কভার করব তা হল: ১. সত্য বনাম গুজব বা যুবশক্তির আসল স্ট্যাটাস। ২. অত্যন্ত গুরুত্বপূর্ণ ২২শে জুনের বাজেট। ৩. সম্ভাব্য যোগ্যতা ও শর্তাবলী। ৪. প্রকল্প চালুর ৫টি ধাপ। ৫. প্রয়োজনীয় নথিপত্র ও ডিবিটি সেটআপ। এবং সবশেষে ভুয়া পোর্টাল থেকে কিভাবে সাবধানে থাকবেন। তো চলুন ১ নম্বর পয়েন্ট দিয়ে শুরু করা যাক, সত্য বনাম গুজব, যুবশক্তির বর্তমান অবস্থা। বিষয়টা কিন্তু বেশ অদ্ভুত। খেয়াল করলেই দেখবেন সোশ্যাল মিডিয়ার দাবির সাথে বাস্তবের একদম আকাশ পাতাল তফাৎ। একদিকে সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে, এজেন্ট ধরতে হবে, এমনকি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ছাড়া নাকি আবেদনই করা যাবে না। অথচ সরকারি বাস্তবটা একদম আলাদা। প্রকল্পটি এখনও আনুষ্ঠানিকভাবে চালুই হয়নি, কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নোটিশের অস্তিত্বই নেই, আর পুরো বিষয়টাই এখন শুধু বাজেটের অপেক্ষায়। এই পার্থক্যটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা যদি নিরপেক্ষভাবে পলিটিক্যাল টাইমলাইনটা দেখি তাহলে বুঝতে পারবো কিভাবে এই প্রতিশ্রুতিগুলো আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে বেকার যুবক যুবতীদের জন্য ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মনে আছে নিশ্চয়ই, এর আগের মেয়াদে যুবসাথী নামের একটা প্রকল্পে ১৫০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু বর্তমানে সরকারের পুরো ফোকাসটাই রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প রোল আউট করার দিকে। আর ঠিক এই কারণেই যুবশক্তি প্রকল্প এই মুহূর্তে সরকারিভাবে পুরোপুরি হোল্ডে বা স্থগিত রয়েছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ২২শে জুনের বাজেট। ২২শে জুন এই তারিখটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল, কারণ আসন্ন রাজ্য বাজেটই হলো সেই চূড়ান্ত ফ্যাক্টর বা নির্ণায়ক শক্তি যা ঠিক করে দেবে এই প্রকল্পটা আদতে আলোর মুখ দেখবে কিনা। খুব সহজ কথায় বলতে গেলে সরকারিভাবে বাজেটে অর্থের বরাদ্দ ছাড়া কিন্তু কোনো পোর্টালই খুলতে পারে না। এই উদ্যোগটা যদি সত্যি বাস্তবে রূপ পায় তাহলে এই আসন্ন বাজেট অধিবেশনে এর জন্য সরকারিভাবে আর্থিক ফান্ডিং বা ব্যাকআপ নিশ্চিত করতে হবে। এই নির্দিষ্ট দিনে যদি রাজ্যের তহবিল ঘোষণা হয় তবেই এই প্রকল্প সামনের দিকে এগোবে। ধরে নেওয়া যাক বাজেট পাস হয়ে গেল, তাহলে ৩ নম্বর পয়েন্টে আমরা দেখব সম্ভাব্য যোগ্যতা ও শর্তাবলী কি কি হতে পারে। কারা এই সুবিধা পাবেন তার জন্য সম্ভাব্য ৪টে বেসিক ফিল্টার কাজ করবে। প্রথমত, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তৃতীয়ত, বয়সসীমা সম্ভবত ২১ থেকে ৪০ বছরের মধ্যে রাখা হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সম্পূর্ণ বেকার হতে হবে। একটা ব্যাপার এখানে ক্লিয়ার করা দরকার, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যাদের কোনো পিএফ বা ইএসআই নেই, তারাও কিন্তু এই বেকারত্বের সংখ্যার মধ্যেই পড়বেন। আর হ্যাঁ, এখানে একটা ভীষণ কড়া নিয়ম কাজ করবে। একদিকে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা, আর অন্যদিকে বেকারদের জন্য যুবশক্তির ৩,০০০ টাকা। এর মানে হলো কেউ একই সাথে দুটো প্রকল্প থেকে টাকা পাবেন না। যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে সুবিধা পাচ্ছেন তারা অটোমেটিক্যালি যুবশক্তি থেকে বাদ পড়ে যাবেন। সিস্টেম এমনভাবেই তৈরি করা হবে যাতে ডাবল বেনিফিট নেওয়ার কোনো জায়গা না থাকে। এবার ৪ নম্বর পয়েন্ট, প্রকল্প চালুর ৫টি ধাপ। চলুন দেখি আমলাতান্ত্রিক দিক দিয়ে পুরো প্রসেসটা কিভাবে কাজ করবে। সরকারি কাজের এই স্ট্যান্ডার্ড ৫টা ধাপ ভাঙলে পুরো আবেদন প্রক্রিয়াটা একদম জলবৎতরলং হয়ে যায়। ধাপ ১, প্রথমে অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ধাপ ২, অনলাইনেই হোক বা অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। ধাপ ৩, জমা পড়া নথিপত্রগুলো ভেরিফাই বা যাচাই করা হবে। এরপর ধাপ ৪, যোগ্য প্রার্থীদের একটা ফাইনাল অ্যাপ্রুভাল লিস্ট তৈরি হবে। এবং সবশেষে ধাপ ৫, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু হবে। এরপর আসছে আমাদের ৫ নম্বর পয়েন্ট, প্রয়োজনীয় নথিপত্র ও ডিবিটি সেটআপ। শুধু শুধু দুশ্চিন্তা করে বসে না থেকে পোর্টাল খোলার আগে কিছু কাজ কিন্তু এখনই গুছিয়ে রাখা যায়। আধার কার্ড আর ভোটার আইডি হাতের কাছে রাখুন। আর হ্যাঁ, দুটো নামের বানান যেন একদম এক থাকে। সাথে মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড, একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর আর সঠিক আইএফএসসি কোড সমেত ব্যাংকের পাসবই। এগুলো আজই রেডি করে রাখলে যেদিনই পোর্টাল লাইভ হবে সেদিন আর কোনো ঝামেলায় পড়তে হবে না। এখন এই ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বিষয়টা বোঝা ভীষণ জরুরি। এটা এমন একটা সিস্টেম যেখানে সরকারের টাকা সরাসরি ট্রেজারি থেকে সোজা আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। মাঝখানে কোনো দালাল বা মিডলম্যানের কোনো জায়গাই নেই। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে পেমেন্ট কিন্তু নির্ঘাত ফেল করবে। এই কাজটা ব্যাঙ্কে গিয়ে সবার আগে সেরে ফেলা উচিত। আর আজকের আলোচনার শেষ পয়েন্ট অর্থাৎ ৬ নম্বর পয়েন্ট, ভুয়া পোর্টাল থেকে সাবধান। এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণ মানুষের এই উত্তেজনার সুযোগ নিয়ে কিছু স্ক্যামার বা প্রতারক কিন্তু ফাঁদ পেতে বসে আছে। কেউ হয়তো এজেন্ট সেজে অ্যাপ্লিকেশন ফি বা কাটমানি চাইছে, বা হয়তো সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভুয়া লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে। মাথায় রাখতে হবে, আসল সরকারি ওয়েবসাইটের শেষে সবসময় .gov.in থাকে, .com নয়। আর আসল সরকারি কাজ সবসময় বিনামূল্যেই হয়। তাই এই ধরনের প্রতারণা থেকে নিজেদের পার্সোনাল ডেটা সুরক্ষিত রাখাটা একেবারেই মাস্ট।
আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটাই প্রশ্ন ভাবিয়ে তুলছে। 22শে জুন যখন আসবে, সবাই কি প্রস্তুত থাকবেন? সমস্ত গুজব তো আমরা খণ্ডন করলাম, সামনের পথের রুটম্যাপটাও এখন সবার জানা। এবার কিন্তু প্রস্তুতির পুরো বিষয়টা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। বাজেটে যদি সত্যি এই প্রকল্পের ঘোষণা হয়ে যায়, তখন কি সব ডকুমেন্টস আর ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট তৈরি থাকবে? বিষয়টা একটু ভেবে দেখার মতো, তাই না? আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঠিক তথ্য জানুন আর অবশ্যই সতর্ক